এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় জাতির বিজয়। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক ও গবেষক অধ্যাপক আব্দুল গফুর। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, জাতির বিজয় আমাদের সবার কাম্য। জাতির বিজয়ের যে পথ, সে পথ দীর্ঘ পথ। আমাদের প্রিয় যে জন্মভূমি, এই জন্মভূমির ভৌগোলিক স্বাধীনতার জন্য এদেশের মানুষ সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে। ভৌগোলিক স্বাধীনতা অর্জনের পর আমাদের জন্য আরও অনেক কর্তব্য নির্ধারিত হয়েছে। আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি, জ্ঞান বিজ্ঞানের সমৃদ্ধি এবং নীতি নৈতিকতার শৃঙ্খলা যে বিষয়গুলো আছে, সে বিষয়গুলো আমাদের অর্জন করতে হবে। আমরা তো চাই এই পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে। এই পৃথিবীর যে পরিবেশ, সেখানে আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশ যেন উন্নত দেশ হিসেবে, সমৃদ্ধ দেশ হিসেবে পরিগণিত হতে পারে। চলুন আমরা আজকের বিজ্ঞ আলোচক অধ্যাপক আব্দুল গফুর সাহেবের কাছে এ বিষয়ে জানতে চাই, কথা বলি, করি আলোচনা। শুরুতে অধ্যাপক আব্দুল গফুর, আপনার কাছে জানতে চাইব, জাতির বিজয় বলতে আমরা কি বুঝব? জাতির বিজয় বলতে আমরা অবশ্যই বুঝব জাতির সার্বিক বিজয়। শুধুমাত্র একটা ভূগোল পেলাম, একটা দেশ পেলাম, সেটা হলে চলবে না। জাতির পিতা এখানে যারা বাস করবে তাদের রাজনৈতিক স্বাধীনতা থাকবে, নৈতিক উন্নতি থাকবে এবং সব দিক দিয়ে তারা উন্নত একটা জনগোষ্ঠী হিসাবে পরিচিত হবে, একটা জাতি হিসাবে পরিচিত হবে। তো সেটা পথে অনেক বাধা থাকে। বাধা থাকে অশিক্ষা, কুশিক্ষা, বাধা থাকে নৈতিকতার অভাব, বাধা থাকে দুর্নীতি ইত্যাদি, বাধা থাকে দারিদ্র্য। সব কিছু মিলিয়ে আমাদের যেসব বাধাগুলো, সেই বাধাগুলো জয় করতে পারলেই এবং সেগুলো জাতির যারা সদস্য, জনগণের জীবনে সেটা যদি আমরা প্রতিফলন ঘটাতে পারি, তবেই আমাদের প্রকৃত বিজয় আসবে। আপনি তো ব্রিটিশ আমল দেখেছেন, পাকিস্তানের আমল দেখেছেন এবং আমাদের এই যে প্রিয় স্বদেশ বাংলাদেশ, এখানেও আপনি দীর্ঘদিন বসবাস করছেন। আপনি ভাষা আন্দোলন করেছেন, ভাষা সৈনিক ছিলেন। তো এই যে দীর্ঘ যে আপনার পথ পরিক্রমা, এ পর্যায়ে এসে আপনার বিবেচনায় জাতির বিজয়ের জন্য বর্তমান সময়ে আমাদের কোন বিষয়গুলো বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? আমি হ্যাঁ, এই কথা সত্য যে আমি ব্রিটিশ আমলে জন্মগ্রহণ করেছি, পাকিস্তান আমল দেখেছি এবং পরবর্তীকালে বাংলাদেশ আমলে করেছি। বাংলাদেশ যে হলো, এর পেছনে যে ভাষা আন্দোলনের একটা অবদান ছিল, সেই ভাষা আন্দোলনে আমার একটা ভূমিকা ছিল, বিশিষ্ট ভূমিকা। ভাষা আন্দোলন তো শুধু ভাষার বিষয় নয়, ভাষা আন্দোলন ছিল আমাদের অধিকারের বিষয় এবং অন্যায়ের কাছে মাথা নত না করার বিষয়। সেই জন্য বলা হতো, একটা কথা খুব প্রচলিত ছিল তখন, 21 মানে মাথা নত না করা। তো এই যে মাথা নত না করা, তার কারণটা হলো যে আমরা সারা পাকিস্তানের মধ্যে
সংখ্যাগুরু জনগোষ্ঠী ছিলাম এবং আমাদের মাতৃভাষা ছিল বাংলা। অথচ পাকিস্তানের তৎকালীন কর্মকর্তাদের মধ্যে উর্দু ভাষীদের আধিক্যের কারণে দেখা গেল যে ক্ষমতার দিক থেকে হ্যাঁ, রাষ্ট্রভাষা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণের আগেই উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা বলে চালিয়ে দেওয়ার একটা অপচেষ্টা শুরু হলো। এইটার প্রতিবাদেই তমদ্দুন মজলিসের পক্ষ থেকে ভাষা আন্দোলন শুরু করা হয়। 1947 সালের 1 সেপ্টেম্বর তমদ্দুন মজলিস জন্মগ্রহণ করে। এই 15 সেপ্টেম্বরেই একটা পুস্তিকা প্রকাশিত হয়, পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। এই পুস্তিকা প্রকাশের মাধ্যমেই ভাষা আন্দোলন শুরু হয়। এখান থেকে আমরা একটা ন্যায়ের চেতনা পেলাম, মাথা উঁচু করে দাঁড়াবার একটা প্রেরণা পেলাম। এরপরে তো স্বাধীনতার পথে আমাদের এদেশের জনগণ, এদেশের নেতৃবৃন্দ অগ্রসর হয়েছেন। একটি বিষয়, এদেশের মানুষের ইতিহাস যদি আমরা জানতে চাই তা লক্ষ্য করব, এদেশের মানুষ সবসময় মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে, অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ করেছে। এবং আরেকটি বিষয় হলো, এদেশের মানুষের মধ্যে, সংখ্যাগরিষ্ঠ মুসলিমের মধ্যে যেটি চেতনা আছে, কালেমার চেতনা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল। তার যে পথ নির্দেশ, তার যে ভারসাম্যপূর্ণ জীবন বিধান, তার যে পদ্ধতি, সেটা আমরা জেনেছি। আমরা কোনো অন্যায়ের পথে যেতে চাই না, আমরা কোনো এক্সট্রিম বা কোনো চূড়ান্ত ক্ষতিকর পথে যেতে চাই না। আমরা ভারসাম্য চাই, ইনসাফ চাই। এই পথে তো আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার প্রেরণা আমরা পেয়েছি, মুক্তিযুদ্ধ হয়েছে, আমরা স্বাধীনতা অর্জন করেছি। এখন এদেশ তো অর্থনীতির দিক থেকে অনেক অগ্রসর হয়েছে, আরও বিষয় রয়েছে। অর্থনৈতিক যে বন্টন, এটা সব দেশে, পৃথিবীর বিভিন্ন সময়ে বিভিন্ন দর্শন আমরা দেখেছি। অর্থনৈতিক উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়, আরেকটি হলো বন্টন ব্যবস্থা। বন্টনটা সঠিকভাবে হচ্ছে কিনা, এখানে সুশাসন দরকার। এখানে যারা অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, ব্যবসায়ী বলি, তাদেরও ন্যায়ের চেতনায় অগ্রসর হওয়া দরকার, জনগণকে ভালোবাসা দরকার। আবার দেখা যায় অনেক সময় যে বর্তমান সময়ে জ্ঞান বিজ্ঞানের যে চর্চা, সেটা আমাদের করতে হবে। আবার দেখা যায় গ্রামে গঞ্জে অনেক জায়গায় অশিক্ষা কুশিক্ষাও আছে। তো জ্ঞান চর্চা বিষয়টিকে আমরা কতটা গুরুত্ব দেব? জ্ঞান চর্চা বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিতে হবে, এই জন্য যে ইসলামেও জ্ঞান চর্চার উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে আমাদের। হ্যাঁ, নরনারী নির্বিশেষে সবার জন্য। আলা করলে মুসলমান বা মুসলিমাতান, এর অর্থই হলো যে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন, সঠিক জ্ঞান অর্জন করতে হবে। তা যদি অর্জন করতে না পারি, তাহলে আমরা জীবনকে উন্নত করবার কোনো সুপথই খুঁজে পাব না। এটাই হচ্ছে জ্ঞান অর্জনের প্রয়োজন বেশি। এই কারণেই জাতি বিজয়ের জন্য বোধহয় আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ। আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশে আমরা জানি যে এখানে অধিকাংশ মানুষ মুসলিম। শুধু মুসলিম বসবাস করছে না, আমাদের প্রিয় স্বদেশে হিন্দু ভাইরা আছেন, খ্রিস্টান ভাইরা আছেন, বৌদ্ধ ভাইরা আছেন, এবং ক্ষুদ্র যে নৃগোষ্ঠী আছে, উপজাতিরা আছেন। সবাইকে মিলে তো আমাদের দেশ, সবাইকে মিলে তো আমাদের ঐক্য এবং সংহতির পথে এগোতে হবে। তো এই পথে চলতে হলে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য, জাতীয় সংহতি, এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ নয়? এটা কিন্তু খুব, এর নির্দেশনাটাও কিন্তু আমরা ইসলাম থেকে পাই। আমরা যদি খোলাফায়ে রাশিদিনের হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের কথা মনে করি, তখন ওনার খিলাফতের সময়ে হযরত আমর ইবনে আস ছিলেন মিশরের গভর্নর। তো মিশরের গভর্নর ছেলে এক অমুসলিম ছেলেকে অন্যায়ভাবে আঘাত করেছিল। সেই আঘাতের বিরুদ্ধে আমর ইবনে আসের কাছে নালিশ করা হলো, কিন্তু সুবিচার পেল না। ক্রমে ক্রমে এটা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাআলার কাছে এই বিচার গেল। হযরত উমর সব কিছু শুনে হুকুম দিলেন, তুমি ওই ছেলের হাতে যেভাবে তুমি মার খেয়েছো, ঠিক আমার সামনে দাঁড়িয়ে সেভাবে তাকে মার দাও, যেন যারা অন্যায় করবে
তারা যেন সতর্ক হয়ে যায়, অন্যায় করার সাহায্য না পায়। আরেকটা বিষয় আমরা জানি, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তিনি সমগ্র মানব জাতির জন্য রাহমাতুল্লিল আলামিন। কিন্তু বলেছেন কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে, মুসলিম দেশে যদি যারা সংখ্যালঘু তাদের প্রতি কোনো অন্যায় অবিচার করা হয়, তা রোজ কিয়ামতে তিনি তাদেরকে কাঠগড়ায় দাঁড়া করাবেন। একটি বিষয় আছে, এখান থেকে আমরা প্রেরণা পেতে পারি। আরেকটি বিষয় হলো এরকম যে আমরা অনেকে এখন মদিনার সনদের কথা বলি, মদিনার সমাজ এবং রাষ্ট্রের কথা বলি। যদি আমরা মদিনার ইতিহাসের দিকে তাকাই, সেখানে শুধু মুসলিম ছিলেন না, সেখানে মুশরিকরা ছিলেন, ইহুদিরা ছিলেন, খ্রিস্টানরা ছিলেন, এবং সেখানে বিভিন্ন যে গোত্র ছিল তাদের মধ্যে সংঘাত ছিল, নানা চুক্তি ছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বিভিন্ন ধর্ম, জাতি, গোত্র সবাইকে নিয়েই একসাথে বসবাস করার চেষ্টা করেছেন এবং একটি জাতি রাষ্ট্র সৃষ্টি করেছেন। তো মদিনার সনদ, মদিনার রাষ্ট্র ব্যবস্থা থেকে কি বর্তমান সময়ে আমরা শিক্ষা নিতে পারি না? অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ মদিনার সনদ থেকে শিক্ষা নেওয়া। আজকে আমরা সেই কথাগুলো ভুলে গেছি, সেই শিক্ষাগুলো ভুলে গেছি বলে আজকে আমাদের দেশে, আমাদের সময়ে কত রকমের যে সমস্যা তার অন্তই নাই। আমরা সবকে মিলে যে একটা জাতি করব, একটা জনগোষ্ঠী মিলেমিশে ভাই ভাই হিসেবে থাকবো, সেইটা আমরা পারছি না। মিলেমিশে থাকা, ঐক্য সংহতির পথে চলা, এটাই তো বোধহয় জাতির বিজয়ের একটি বিজয়ের একটা, হ্যাঁ অবশ্যই এটা জাতির বিজয়ের একটা বড় দিক। এটা না হলে দেশ, জাতি যদি খণ্ড খণ্ড হয়ে যায় তাহলে পরে দেশের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার আছে। আমরা জানি, একটু আগে আপনি বলেছেন যে জাতির পরিপূর্ণ বিজয়ের জন্য শিক্ষা দরকার, অশিক্ষা কুশিক্ষা থেকে আমাদের দূরে থাকা প্রয়োজন। এবং বর্তমান সময়ে বোধহয় বিশ্ব ব্যবস্থা দিকে তাকালে এই বিষয়টি উপলব্ধি করা যায়। বর্তমান সময়ে আদর্শ নিষ্ঠার প্রতি একটা অভাব লক্ষ্য করা যায়। আমরা অনেক দিক থেকে অগ্রসর হচ্ছি, হয়তো বিজ্ঞান প্রযুক্তির দিকে অগ্রসর হচ্ছি, কিন্তু মানুষ হিসেবে উন্নত হওয়ার জন্য, মানবিক আচরণের জন্য যে নীতি নৈতিকতার বিষয়টি আছে, সেদিকে বোধহয় আমরা খুব বেশি অগ্রসর হতে পারছি না। এটাই হলো একটা বাস্তবতা বর্তমান বিশ্বের। বর্তমান বিশ্বে যে সমস্ত তথাকথিত উন্নত রাষ্ট্র আছে, সেখানে দেখা যাচ্ছে যে তাদের ভিতরে একটা সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী মানে মনোভাব রয়েছে। যেখানেই তার পাশে বা অন্যত্র যেখানেই কোনো একটা দুর্বল বা ক্ষুদ্র দেশ পায়, তার উপরে অত্যাচার চালায় এবং তার সেটাকে কোনো রকমের অন্যায়ই মনে করে না। এই যে অন্যায় মনে করা, না মনে করা, এইটাই সবচেয়ে বড় একটা অন্যায়। আমরা যদি লক্ষ্য করি, আমাদের প্রতিবেশী দেশ যে মিয়ানমার, তারা যেভাবে সেখানকার রোহিঙ্গাদের উপর অন্যায় অত্যাচার করলো, বাংলাদেশ তো মানবিক কারণে তাদেরকে আশ্রয় দিয়েছে। কিন্তু সে তো 200 লোক না, লক্ষ লক্ষ লোক, প্রায় 10 লক্ষ লোক বাংলাদেশে আশ্রয় দিয়েছে। বাংলাদেশ তো অর্থনৈতিক দিক থেকে অত উন্নত দেশ নয়। এতগুলো লোককে কীভাবে বাংলাদেশ সামাল দিবে? তাদের অর্থনৈতিক বিষয় আছে, খাদ্যের বিষয় আছে, আইন শৃঙ্খলার বিষয় আছে, এবং দেখা যায় এসব লোকদের অনেককে ভুল পথে পরিচালিত করা হয়, সহিংসতার পথে, সন্ত্রাসের পথে পরিচালিত করা হয়। এগুলো তো আমাদের জাতির যে বিজয়, উন্নতি, সমৃদ্ধির পথে একটি বাধা। অথচ দেখা যায় এ বিষয়ে জাতিসংঘ কথা বলছে, অনেকেই কথা বলছেন, কিন্তু বাস্তব দিক থেকে যতটা পদক্ষেপ নেওয়া দরকার, বাংলাদেশকে সমস্যা থেকে মুক্ত করার জন্য যতটা বিশ্ব ব্যবস্থা, বিশ্ব সভ্যতা পদক্ষেপ নিতে পারত, আমরা কিন্তু সেভাবে ততটা লক্ষ্য করছি না। বিশ্ব ব্যবস্থা যারা হত্যাকর্তা, তাদের ভিতরে এই ব্যাপারে অবহেলা রয়েছে। কারণ তারা নিজেদের জাতীয় স্বার্থটাকে যত বড় করে দেখে, অন্য কোনো দেশের স্বার্থটাকে, মানে এখানে ইনসাফ, ন্যায় বিচারের সংকট আমরা লক্ষ্য করছি বিশ্ব ব্যবস্থায়। এবং ইনসাফ এবং ন্যায় বিচার করলে তো রোহিঙ্গাদের উপরে মিয়ানমার এত অত্যাচার করতে পারতো না। এবং বাংলাদেশের, আমাদের ছোট একটা দেশ, তার উপরে এতগুলো লোককে এখানে নৃশংসভাবে পাঠাতে পারতো না। এখানে জনসংখ্যা বেশি। তো বর্তমান যে বিশ্ব ব্যবস্থা, সেখানে তো আমাদের প্রিয় স্বদেশ, স্বাধীন বাংলাদেশ, এ দেশকে তো আমাদের এগিয়ে নিতে হবে। এবং জাতির নাগরিকরা যখন দেশের প্রতি নিজেদের কর্তব্যকে বুঝবে,
জ্ঞান বিজ্ঞানে অগ্রসর হবে, নৈতিক চেতনায় সমৃদ্ধ হবে, এবং অর্থনৈতিক দিক থেকে তো আমরা অগ্রসর হচ্ছে, আর আমাদের আরও অগ্রসর হতে হবে। এবং মানুষের প্রতি যে ভালোবাসা, সমাজের প্রতি যে ভালোবাসা, অর্থাৎ আমি আবার উল্লেখ করতে চাই, এই দেশের মানুষ যদি পরস্পরকে ভালোবাসতে পারে এবং দেশের যারা সম্পদশালী লোক তারা যদি তাদের দায়িত্ব পালন করে দরিদ্রদের প্রতি, এবং যারা আমরা প্রতিবেশী আছি প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালন করি, তাহলে কি আমাদের এই দেশের সমাজের সংকট অনেকটা কেটে যেতে পারে না? আর যখন আমাদের মধ্যে ভালোবাসার, সংহতির একটি চেতনা আসবে, তখন তো আমাদের জাতি খুব সহজে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে। বাংলাদেশ সবসময় চেষ্টা করছে তার প্রতিবেশী দেশ, সে মায়ানমার হোক বা ভারত হোক, সবার সাথে সুসম্পর্ক রক্ষা করতে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশ রক্ষা করতে চায়। কিন্তু মিয়ানমার মনে করে যে তারা বৌদ্ধ রাষ্ট্র হবে এবং সেখানে অন্য কোনো অবৌদ্ধ লোকের আর থাকার অধিকার নাই। অথচ আরাকানের যে অঞ্চলকে এখন রাখাইন বলা হয়, এটা বহু বছর আগের থেকে ইতিহাস আছে। হ্যাঁ, ইতিহাস আছে। সেই আরব থেকে সমুদ্র পথে আসা মানে ব্যবসায়ীরা তারা ওখানে এসে অধিবাসী করছে, এবং তখন থেকে তারা সেই যারা বর্তমানে বার্মার কর্তৃপক্ষ, তাদের আগমনের অনেক আগের থেকে সে আরাকান, এই সংকটটা এখন আমাদের জন্য একটি বড় সংকট। এরপরও নানা সংকট মোকাবেলা করি তো আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশ প্রগতির পথে, উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। তো পৃথিবীর যে ব্যবস্থাপনা, সভ্যতার যে বিষয় সবসময় একরকম থাকে না। এরপরও বাংলাদেশের নাগরিকদের নিজেদের পথ বেছে নিতে হবে, এবং আমরা যদি মানুষ হিসেবে জ্ঞান বিজ্ঞান উন্নয়ন করতে পারি, আমাদের পারিবারিক ব্যবস্থাপনা যদি সুন্দর হয়, আমাদের সামাজিক ব্যবস্থাপনা যদি সুন্দর হয়, তাহলে বোধহয় আমরা প্রগতির পথে এগিয়ে যেতে পারবো। এই প্রেক্ষাপটে আমাদের পারিবারিক যে শিক্ষা দীক্ষার পরিবেশ আছে সেটা কতটা গুরুত্বপূর্ণ? পারিবারিক যে শিক্ষা দীক্ষার ঐতিহ্য একটা ছিল, আমরা এটা মুসলিম প্রধান দেশ, এবং মুসলমানদের ভিতরে অতীতে কোরআন চর্চা, হাদিস চর্চা বা ধর্মচর্চা এগুলোর যথেষ্ট ছিল। কিন্তু আধুনিকতার প্রভাবে বর্তমানে তা কিছুটা দুর্বল হয়ে গেছে। সেই দুর্বলতাটাকে কাটিয়ে উঠে আমাদের ঐতিহ্যে ফিরে যাওয়ার জন্য আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে। প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি নাগরিক কিন্তু পরিবার থেকে যায়। পরিবার থেকেই তো তারা গিয়ে সমাজে সক্রিয় হয়, বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, এবং যখন পরিবারে উত্তম তালিম, তারবিয়াত এবং শিক্ষা দীক্ষা পাবে, নৈতিকতা পুষ্ট হবে, তখন পরিবার থেকে বেরিয়ে গিয়ে এই মানুষগুলো তো সমাজে বসবাস করুক, অফিস আদালতে যাক, তারপরে বিভিন্ন ব্যবস্থাপনায় যাক, সেখানে তো তারা ইতিবাচক কর্মকাণ্ডে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আবার যদি পরিবারে যদি সুন্দর শিক্ষা দীক্ষা না থাকে, নৈতিকতার বিষয়ে চর্চা না হয়, তাহলে মানুষগুলো তো বোধহয় সমাজে গিয়ে বিভিন্ন অফিস আদালতে গিয়ে ভুল কাজ করবে, যার আমরা রিপোর্ট, সংবাদ বিভিন্ন সময় পত্রপত্রিকায় পেয়ে থাকি। তো এক্ষেত্রে কি দেশের অগ্রগতির জন্য, উন্নতির জন্য আমরা পারিবারিক ব্যবস্থাপনাকে, পরিবারের যারা অভিভাবক আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি? অবশ্যই আমাদের তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে, এবং আমাদের যেটা মূল শিক্ষা, ইসলামের যেটা নৈতিকতা, সেই নৈতিকতাটা পরিবার থেকেই শুরু করতে হবে। পরিবারের থেকেই এটার যদি চর্চা শুরু হয়, তাহলে তার একটা সুপ্রভাব বাইরেও পড়বে, এবং তাতে করে আমাদের দেশ নৈতিক দিক থেকে এবং সব দিক থেকে আরও উন্নত হবে। ইসলামের একটি মৌলিক বিষয় হলো তাকওয়া, যেটা আমরা সহজ করে বলতে পারি যে কোনো কাজে জবাবদিহির চেতনা। আমি পৃথিবীতে যে কাজই করি, ব্যক্তি জীবনে, ঘরে, সংসারে, সমাজে, ব্যবসায়, বাণিজ্যে, জ্ঞান বিজ্ঞানে, যে কাজই করব তার একটা জবাবদিহি আমাকে মহান আল্লাহর কাছে করতে হবে। এটা তো তাকওয়া। যে আমাদের দেশের উন্নয়নে, জাতির বিজয়ে এই জবাবদিহির চেতনাটা কতটা গুরুত্বপূর্ণ? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে এই যে তাকওয়া যেটা বললেন আপনি, যে জবাবদিহির চেতনা, আমরা আজকে আছি, আমাদের আজকে যতদিন পৃথিবীতে আছি আমরা যথেষ্ট যা ইচ্ছে তা করতে পারি, কিন্তু একদিন তো আমি থাকবো না। এই যে একদিন আমি থাকবো না,
আমি যার কাছ থেকে এসেছিলাম তার কাছে ফিরে যাব, এবং আমি দুনিয়ার জীবনে যা যা করেছি প্রত্যেকটা চুলচেরা হিসাব দিতে হবে। এই হিসাব থেকে মাপ নেই, কিছুতেই নেই। তাহলে এই চেতনা যদি আমরা সমৃদ্ধ হই, তাহলে আমাদের জীবন আলোকিত হবে, সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। মানুষ যখন সুন্দর হবে, তার কর্মপ্রবাহে দেশ এগিয়ে যাবে, জাতির বিজয় বোধ তখন খুব নিশ্চিত হতে পারে। তো এই বিষয়ে বোধহয় আপনার আরও কথা ছিল, কিন্তু সময়ের কারণে আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। অধ্যাপক আব্দুল গফুর, আপনি এই বৃদ্ধ বয়সে কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় জাতির বিজয়। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা জাতির নাগরিক, আমরা প্রিয় স্বদেশ বাংলাদেশের নাগরিক, দেশকে আমরা ভালোবাসি। আমরা চাই আমাদের প্রিয় স্বদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে যেন দাঁড়াতে পারে। সেখানে নাগরিকদের দায়িত্ব আছে, কর্তব্য আছে, এবং বিভিন্ন গুণাবলীতে সমৃদ্ধ হওয়ার চেতনায় আমাদের উজ্জীবিত হতে হবে। তাহলে ইনশাল্লাহ আমাদের দেশ, আমাদের জাতি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই